Assalamu alaikum and good morning to all of my dear students, and I hope all of you are well by the grace of Almighty Allah. Today we are going to start a new unit, Unit 13, Lesson 1, that is based on some of the amazing scientific advances we have made in the last few decades, and I hope you will get some benefits from this passage, from this lesson. It will be helpful to give some answer in your ICT course also. So among the scientific advances, the invention of artificial heart, the cell phone, the personal computer, the satellite, internet, and the microchip, these are the most wonderful invention, I should say. So it's worth looking at some of the amazing scientific advances we have made in the last few decades. The first one is given here, the artificial heart. So artificial heart, I should say, there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. মানুষের জীবনটাকে আসলে দীর্ঘতর করার যে প্রত্যাশা, এটা মানে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু আছে। হ্যাঁ, সো ইমপ্ল্যান্টিং আ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982 was an extraordinary step towards increasing the human lifespan. সো এই যে 1982 সালে সর্বপ্রথম আর্টিফিশিয়াল হার্ট, কৃত্রিম হার্ট মানুষের মধ্যে স্থাপন করা, এটা আসলে মানুষের জীবনযাত্রাকে আরও বেশি দীর্ঘায়িত করার জন্য একটা অসাধারণ একটা স্টেপ। ঠিক আছে, আর সিয়াটেল বেসড ডেন্টিস্ট ডক্টর বার্নি ক্লার্ক was the first person implanted with the Jarvik 7, an artificial heart intended to last a lifetime. তিনি চেয়েছিলেন, এখানে আসলে সিয়াটেলের একজন ডেন্টিস্ট বার্নি ক্লার্ক, যার শরীরে আসলে এই আর্টিফিশিয়াল হার্টটা ইমপ্ল্যান্টেড করা হয়েছিল, প্রতিস্থাপন করা হয়েছিল, জার্ভিক 7 নামের আর্টিফিশিয়াল হার্টটা, যেটা আসলে ডিজাইন করেছিলেন রবার্ট জার্ভিক, এজন্য ওনার নামেই এটা করা হয়েছে। তো তিনি আসলে একটা দীর্ঘ জীবনের প্রত্যাশায় এই হৃৎপিণ্ডটা তার শরীরে স্থাপন করেছিলেন। যাই হোক, দো দ্য পেশেন্ট সার্ভাইভড 112 ডেজ, মাত্র 112 দিন বেঁচে ছিলেন। Whatever, it was a huge step towards the development of heart transplant surgery. কিন্তু এটা আসলে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের যে চিকিৎসা, সেটার জন্য মানে এটা যে আসলে উন্নত হচ্ছে, এটার দিকে একটা বিশাল একটা স্টেপ। হ্যাঁ, এটা আমাদের একটা বড় একটা পদক্ষেপ। One day more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. ঠিক আছে, একদিন দেখা যাবে যে আমাদের প্রত্যেক শরীরের অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলো আর্টিফিশিয়াল অর্গান তৈরি হয়ে যাবে, যেটা আমাদেরকে আরও বেশি উন্নততর এবং দীর্ঘতর জীবনের নিশ্চয়তা দিতে পারবে। When we get there, we will owe a lot to রবার্ট জার্ভিকস আর্টিফিশিয়াল হার্ট, এবং আমরা মানে রবার্ট জার্ভিকের কাছে আসলে অনেক বেশি ঋণী থাকবো। আচ্ছা, দেন উই হ্যাভ দ্য ইনভেনশন অফ সেল ফোনস। সো phones have been around since the late 1800s, but cell phones made their appearance only in 1990s. যদিও 1800 সাল থেকেই ফোনের আবিষ্কারের মানে প্রসেসিং চলছে, কিন্তু ফোনটা আসলে এর বেশি প্রচলন শুরু হয়েছে 1990-এর দশকের দিকে। টুডে বাই সাম estimate, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have মোবাইল ফোনস। হ্যাঁ, কিছু হিসাব অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশেই 100 মিলিয়ন পিপল ফোন ইউজ করছে, এবং সারা পৃথিবীতে 4.6 বিলিয়ন পিপল মোবাইল ফোন ইউজ করছে। ঠিক আছে, সো এনিথিং দ্যাট ইজ ইউজফুল অ্যান্ড স্প্রেড সো ফাস্ট হ্যাজ টু বি কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ all time. Just 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain. যেখানে আসলে মানে মোবাইলটা এত দ্রুত, এটার প্রচলনটা এত বেশি ওয়াইড স্প্রেড হয়েছে, যেটা আসলে একদম কি বলবো, ইনক্রেডিবল, অবিশ্বাস্য যেটা। এবং বাংলাদেশে যেখানে 20 বছর আগেও
ল্যান্ডফোনের যে ইটা ছিল, প্রচলনটা ছিল, সেটাই পাওয়া যেত না, লেট অ্যালোন মোবাইল ফোনস, যেখানে মোবাইল ফোনের কথা তো ভাবাই যায় না। কিন্তু বর্তমান সিনারিওটা কি, মানে টুডে পিপল ইউজ সেল ফোনস, মানে ফ্রম স্ট্রিট ভেন্ডার্স টু বিজনেস এক্সিকিউটিভস ইন লাক্সারি কার্স। হ্যাঁ, দেখা যায় যে একেবারে রাস্তায় যে মানে ভেন্ডার্স যারা থাকে, হকার যারা থাকে, মানে তাদের হাতেও মোবাইল আছে, তাদের হাত থেকে শুরু করে একেবারে যারা বিলাসবহুল গাড়িতে যেসব বিজনেস এক্সিকিউটিভসরা চলাফেরা করে তাদের হাতেও মোবাইল আছে। সো মানে এটা এত বেশি ওয়াইড স্প্রেড হয়ে গেছে, সবার কাছেই একেবারে অ্যাক্সেসিবল হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে দেখো দ্য ইনভেনশন অফ পার্সোনাল কম্পিউটার। Personal computer, today we take for granted that we have one machine that allows us to access the internet, to do word processing, use a calculator, watch TV, play games and do a host of other things. তার মানে এখন আমরা এটা একেবারেই নিশ্চিতভাবে বলতে পারি যে এটাই মানে একমাত্র মেশিন, কম্পিউটার একটা মেশিন, যে মেশিনটা আমাদেরকে মানে একেবারে সব কিছু, সব কাজে ইন্টারনেট অ্যাক্সেস থেকে শুরু করে ওয়ার্ড প্রসেসিং, হিসাব করা, টিভি দেখা, গেমস খেলা, সব ধরনের কাজে আমাদেরকে সহযোগিতা করছে, এটা একেবারে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। বাট দ্য পার্সোনাল কম্পিউটার অনলি বিকাম অ্যাভেলেবল টু কনজিউমার্স ইন 1974। কিন্তু সেটা অ্যাভেলেবল হয়েছে কবে কনজিউমারদের কাছে, ভোক্তাদের কাছে 1974 সালে। ঠিক আছে, things really took off when Microsoft Windows was introduced in 1985, and it's good that it was since without the prevalence of personal computers the internet wouldn't have had nearly as big as impact as it has ever since. তার মানে দেখো এখানে তোমরা কি কি কোশ্চেন পাচ্ছ, দেখো যে মানে পিসি কবে মানুষের কাছে এসেছে, কনজিউমারদের কাছে এসেছে কবে, তারপর হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ কবে ইন্ট্রোডিউসড হয়েছে। সো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে যে এই কম্পিউটারের, পার্সোনাল কম্পিউটারের আরও বেশি প্রসার ঘটে উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট উইন্ডোজ। হ্যাঁ, এবং পার্সোনাল কম্পিউটার ছাড়া আবার এই যে ইন্টারনেট এখন যেইভাবে প্রসার লাভ করেছে, মাইক্রোসফট পার্সোনাল কম্পিউটার ছাড়া সেটা কিন্তু সম্ভব ছিল না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমাদের আছে দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট। সো ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট আমরা যদি বলে থাকি তাহলে বলতে হবে যে 10 জুলাই 1962 marked the birth of satellite communications। ঠিক আছে, সো আমরা 10ই জুলাই 1962 এই যে সময়টাকে, সেটাকে আমরা বলতে পারি যে প্রথম স্যাটেলাইট কমিউনিকেশন শুরু হয়েছে। ঠিক আছে, অন দিস ডে দ্য টেলস্টার স্যাটেলাইট commenced its journey into space and become the first ever active communication satellite। প্রথম যেই স্যাটেলাইটটা যাত্রা শুরু করে, যার নাম ছিল টেলস্টার স্যাটেলাইট, এবং এটাই ছিল সর্বপ্রথম অ্যাক্টিভ স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট। ঠিক আছে, সো on this day 10 July 1962 the Telstar satellite commenced its journey into space and it relayed its first and non-public television pictures in 11 July 1962, and at present satellite is used for GPS, TV, radio, weather tracking, military surveillance, space exploration and global communications। সো আমরা দেখতেই পাচ্ছি যে মানে স্যাটেলাইট কমিউনিকেশনটা আমাদের সব কিছুকে আসলে এত বেশি উন্নততর করেছে, যেটা খুব বেশি দিন আগের আবিষ্কার কিন্তু নয়। হ্যাঁ, অথচ দেখো কত প্রযুক্তির দিক থেকে স্যাটেলাইট আমাদেরকে কত বেশি সহযোগিতা করছে, আমরা কত কাজ করতে পারছি, তাই না, এটার মাধ্যমে। আচ্ছা, এরপর আছে দেখো মুন ল্যান্ডিং। মুন ল্যান্ডিং, for thousands of years human beings had looked to the heavens and dreamed of walking on the moon। সো মানুষ হাজার হাজার বছর ধরে স্বপ্ন দেখছে যে তারা মুনে করবে, হাঁটবে, তাই না, এবং চাঁদে বসবাস করবে, এরকম স্বপ্ন দেখে তারা। সো in 1969 as part of the Apollo 11 mission Neil Armstrong became the first person to accomplish that dream, followed only minutes later by Buzz Aldrin। সো এই স্বপ্নটা প্রথম পূর্ণ করে কে, নীল আর্মস্ট্রং।
যেটা ছিল 1969 সালে। সো এখান থেকেও আমরা একটা প্রশ্ন পাচ্ছি, যেটা তোমাদের আইসিটিতে হেল্পফুল হবে আশা করি। সো নীল আর্মস্ট্রং সর্বপ্রথম মুনে অবতরণ করেন, এবং তারপরে কিছু মিনিট পরে দেখা যায় যে বাজ আলড্রিন তিনিও সেখানে গিয়ে পৌঁছান। So their accomplishment gave people around the world the hope of future space exploration. এবং পরবর্তীতে আরও যে মহাশূন্য ভ্রমণের যে আরও বেশি ভবিষ্যতে আরও কিছু তারা আবিষ্কার করবে, এরকম কিছুর আশায় এটা তাদের মানে স্বপ্নটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মতো, তাই না? আচ্ছা দেখো, আমরা কিন্তু জানি যে চাঁদ হচ্ছে বায়ুশূন্য জায়গা, সেখানে গিয়ে কিন্তু দাঁড়ানো যায় না, হ্যাঁ, সবাই ভাসতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে মুন ল্যান্ডিংয়ের আমি যতগুলো ভিডিও দেখেছি বা এরকম ইমেজ যতগুলো দেখেছি, সবগুলোতেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সো এটা কিভাবে পসিবল আই ডোন্ট নো। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা হয়তো এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করতে পারো, যে আসলে সেখানে তো যেহেতু এয়ারলেস জায়গা, সেখানে তো দাঁড়িয়ে থাকতে পারার কথা না, তাদের ভাসতে থাকার কথা, তাই না? সো এটা অনেকেই বলে যে এটা একটা আসলে মুভির মতো করা হয়েছে, এটা নিয়ে বেশ কিছু কনস্পিরেসি আছে, অনেকেই এটা নিয়ে গবেষণা করে, এখনো পর্যন্ত এটা নিয়ে গবেষণা চলছে। সো তোমরাও এটা নিয়ে একটু গবেষণা করে দেখতে পারো, ঠিক আছে? সো নেক্সট উই হ্যাভ দ্য ইনভেনশন অফ ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। So the ARPANET, the first internet, was invented in 1969. সো আমরা জানি যে প্রথম যে ইন্টারনেট সেটার নাম ছিল কি ARPANET, যেটা ইনভেন্টেড হয় 1969 সালে, এবং the public only had access to the World Wide Web starting in 1993, এবং মানুষ সেটা আসলে অ্যাক্সেসেবল হয় মানুষের কাছে 1993 সালে। সো টুডে জাস্ট 22 years later, মানে মাত্র এই 22 বছরের ব্যবধানে দ্য ওয়েব হ্যাজ রেভলিউশনাইজড দ্য dissemination of information, created a multi-trillion-dollar economic phenomenon, played a role in revolutions, and has interconnected much of the globe. So it has also made it possible for people all over the planet to reach out and touch someone. সো দেখো, ইন্টারনেট এত অল্প সময়ের ব্যবধানে মানে এরকম রেভলিউশন তৈরি করবে, এটা আসলে ভাবাই যায় না, তাই না? এবং এটা পৃথিবীটাকে একটা কি করেছে, গ্লোবাল ভিলেজে পরিণত করেছে এই ইন্টারনেটটা। আচ্ছা, দেন উই হ্যাভ দ্য ইনভেনশন অফ দ্য মাইক্রোচিপ। সো মাইক্রোচিপ সম্পর্কে তোমরা জানো, যেটা আমরা যদি বলি যে ইলেকট্রনিক্স এর জগতে সবচাইতে বিস্ময়কর ইনভেনশন, সেটা হচ্ছে মাইক্রোচিপ, আমরা সেটা বলে থাকি, তাই না? এখান থেকেও কিন্তু তোমরা দেখো ইন্টারনেটের থেকে, মাইক্রোচিপ থেকে, এগুলো থেকে তোমরা বেশ কিছু কোশ্চেন পেয়ে যাচ্ছ। এবং মাইক্রোচিপটা কি, ঠিক আছে? ইট ইজ আ সেট অফ ইলেকট্রনিক সার্কিটস অন ওয়ান স্মল প্লেট or chip of semiconductor material, normally সিলিকন দ্বারা তৈরি একটা সেমিকন্ডাক্টর, যেটা হচ্ছে একটা ছোট্ট চিপের মধ্যে থাকে। সো মাইক্রোচিপস আর ইউজড ইন virtually all electronic equipment today and have revolutionized the world of electronics. এবং এটা কি করেছে, মানে ইলেকট্রনিক সব ইকুইপমেন্টের মধ্যে মাইক্রোচিপ ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে ইলেকট্রনিক্সের যে জগৎ আছে সেখানে একেবারে মানে বিপ্লব তৈরি করে ফেলেছে, তাই তো? এবং এটা দেখো যাত্রা শুরু করে হচ্ছে 1980 সালে, এবং since then incredible advances in microchip has made it possible for them to be cheaply and efficiently used for calculators, personal computers, pet identification, automated teller machines, satellites, pacemakers, cell phones, and microwave ovens, among many other products. সো আমরা দেখতেই পাচ্ছি যে সব ধরনের ইলেকট্রনিক পণ্যের মধ্যেই মাইক্রোচিপটা ব্যবহার করা হচ্ছে, এবং এত ছোট চিপের মধ্যে এত হিউজ পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ইনভলভ করা সম্ভব হচ্ছে, যেটা অন্য কোথাও সম্ভব হয় না, ঠিক আছে? সো প্যাসেজটা আসলে একদম পুরো সায়েন্স বেসড, সায়েন্টিফিক যত অ্যাচিভমেন্ট আছে সব এখানে ইনক্লুড করা হয়েছে। সো তোমরা এখান থেকে ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করবে, এগুলো তোমাদের কম্পিউটারের জন্য কাজে লাগবে। ইভেন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও কম্পিউটারের যে মানে প্রশ্নগুলো আসে সেখান থেকেও অনেকগুলো এখানে প্রশ্ন আছে যেগুলো তোমাদের জন্য ইউজফুল হবে। হ্যাঁ,
আর তোমাদের জন্য এখানে একটা ফ্লো চার্ট করতে দেওয়া আছে, তোমরা সেটা করে খাতায় করে ছবি তুলে অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবে, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে, যে কোনো গ্রামাটিক্যাল রিলেটেড প্রবলেম বা যে কোনো সমস্যা থাকলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।